নমস্কার, বাংলা সাহিত্য চর্চা গ্রুপে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের আলোচনার বিষয় বাদল সরকার, নাটককার তথা নাট্যকার বাদল সরকার। আমরা জানি যে বাংলা সাহিত্যের ইতিহাসে তথা বাংলা নাটকের ইতিহাসে যে কয়েকজন নাটককারের নাম আলাদা করে বলতে হয়, যারা বাংলা নাটক তথা বাংলা থিয়েটারের ইতিহাসকে একটা অন্য মোড় দিয়েছেন, একটা পরিবর্তনের হাওয়া সেখানে নিয়ে এসেছেন, বাদল সরকার নিঃসন্দেহে তাঁদের মধ্যে অন্যতম। বাদল সরকার সম্পর্কে প্রাথমিক যে কথাটুকু জেনে রাখা প্রয়োজন যে বাদল সরকার পেশায় ইঞ্জিনিয়ার ছিলেন। তখন তিনি ইঞ্জিনিয়ারের কাজ নিয়ে মাইথনে রয়েছেন। সেখানে একটা বলা যেতে পারে বন্ধু মহল, তাদের তরফ থেকে একটা ক্লাব এবং সেখানকার নাট্য বলা যেতে পারে আয়োজন, তার সূত্র ধরেই নাটকের প্রতি ভালোবাসা এবং নাটক চর্চা করা, নাটক লেখার একটা সূত্রপাত সেখান থেকে হয় বলা যেতে পারে। বাদল সরকার তারপরে অনেক দেশে বিদেশে কাটিয়েছেন, কিন্তু থিয়েটারের প্রতি তার ভালো লাগাটাই তার জীবনের একমাত্র লক্ষ্য, সাধনা, ধ্যান জ্ঞান হয়ে ওঠে এবং তারপর তিনি তার যাকে বলা যেতে পারে এই ইঞ্জিনিয়ারের চাকরি ছেড়ে একেবারে পাকাপোক্তভাবে পরবর্তীকালে নাটক লেখা এবং নাট্যাভিনয়ের মধ্য দিয়ে একটা বিকল্প থিয়েটারের ধারা আমাদের বাংলা রঙ্গমঞ্চ তথা বাংলা থিয়েটারের ইতিহাসে তৈরি করে দিয়েছিলেন। প্রথমে যে কথা বলতে হয়, আজকের আলোচনার বিষয় বাংলা নাটককার হিসাবে বা বাংলা নাটকের ইতিহাসে বাদল সরকারের যে অবদান, সেই জায়গাটি এখানে যে কথা প্রথমেই উল্লেখ করতে হয় যে বাদল সরকার প্রথম দিকে যে নাটকগুলো লিখছেন মোটামুটিভাবে 1956 এরকম একটা সময়কাল থেকেই বাদল সরকারের নাটক লেখার হাতেখড়ি। প্রথম দিকে তিনি শনিবার, সলিউশন এক্স এই জাতীয় কিছু কৌতুক নাটক লিখছিলেন। কৌতুক নাটক দিয়েই বাদল সরকারের নাটক লেখার হাতেখড়ি। কিন্তু মনে রাখতে হবে যে একজন লেখক প্রথম দিকে যে নাটকগুলো লেখেন বা প্রথম দিকে যে সৃষ্টির সঙ্গে তিনি যুক্ত থাকেন, সেটাই তার জীবনের এক ও একমাত্র পরিচয় নয়। বাদল সরকারের ক্ষেত্রেও সে কথা সত্য। তিনি যে শনিবার বা সলিউশন এক্স এই জাতীয় নাটকগুলো লিখলেন, এই নাটকগুলোর মধ্যে আমরা দেখতে পাবো যে এগুলো সবই প্রায় একাঙ্ক নাটক। বাংলা একাঙ্ক নাটকের ধারাতেও বাদল সরকারের একটা আলাদা করে অবদান তৈরি রয়েছে বা বাদল সরকারেরও একটা ভূমিকার কথা আমাদেরকে মানতে হয়, কারণ তিনি বেশ কিছু একাঙ্ক নাটকের স্রষ্টা, যার মধ্যে একেবারে সূচনার দিকে শনিবার, সলিউশন এক্স এগুলো যেমন একাঙ্ক নাটক, তেমনি পরবর্তীকালেও তিনি বাঘ, তারপরে ওরে বিহঙ্গ বা বলা যেতে পারে বীজ এই জাতীয় আরও অনেক একাঙ্ক নাটক লিখেছেন। তবে তার প্রথম দিককার যে একাঙ্কগুলোর কথা আমরা বললাম, অর্থাৎ শনিবার বা সলিউশন এক্স, এগুলো সবই হাসির নাটক। কিন্তু মনে রাখতে হবে যে এই জাতীয় নাটকগুলো বাদল সরকারের জীবনের এক ও একমাত্র পরিচয় নয়। যে কথা আমরা বলছিলাম যে একজন লেখক প্রথম দিকে কিছু নাটক বা কিছু সৃষ্টির মধ্য দিয়ে আসলে তিনি তার একটা সময়কে কাজে লাগাতে চান। তিনি তার নিজস্ব লক্ষ্য, তার মূল সাধনা, তার নাট্য দর্শনটাকে তিনি খুঁজে নেবার চেষ্টা করেন। তারপর তিনি সেই প্রেক্ষাপটকে ছাপিয়ে তিনি পৌঁছে যেতে পারেন তার নিজস্ব যে পরিসর সেখানে। বাদল সরকারও প্রথম দিকে হাসির নাটকগুলোর মধ্য দিয়ে আসলে তার নিজস্ব পরিসরটাকে খুঁজছিলেন। যেখানে দেখতে পাবো শনিবার বলে যে নাটকটা, সেখানে আসলে নায়কের শনিবারে তার যে তিনি একজন বলা যেতে পারে কেরানির চাকরি করেন, একটি প্রাইভেট কোম্পানিতে তার কাজ, এবং সেখান থেকে একটিমাত্র দিন তার ছুটি পাওয়া, শনিবারের প্রেক্ষাপটে দাঁড়িয়ে তার ভাববিহ্বলতা, কল্পনা, তার স্বপ্নের নায়িকাকে ঘিরে তার যে একদিকে সাধ ও সাধ্যের দ্বন্দ্ব, তার বিবাহের ইচ্ছে অথচ তার অর্থনৈতিক অবস্থা সেটাকে পারমিট করছে না। ফলে মধ্যবিত্ত কেরানির বা বলা যেতে পারে একজন প্রাইভেট কোম্পানিতে চাকরি করা মানুষের জীবনের যে দ্বন্দ্বটা, সেটাকেই কিন্তু এই নাটকের মধ্যে দেখানোর চেষ্টা করা হয়েছে। এছাড়া আমরা দেখতে পাবো যে তার সলিউশন এক্স এই নাটকের মধ্যেও একটা চমৎকার মজার ব্যাপার রয়েছে, যে কেমন করে একজন এই নাটকগুলিতে আসলে দেখা যাবে যে সলিউশন এক্সের মধ্যে আমরা দেখতে পাবো যে একটি আবিষ্কারকে দেখানো হচ্ছে। বিজ্ঞান গাড়ে আবিষ্কার হচ্ছে যে মানুষের বয়স কমিয়ে দেওয়া যায়, কিন্তু সেই রাসায়নিক যে পদার্থটি সেটি পানীয় জলের মধ্যে পৌঁছে যায় এবং তারপর ঘটনাচক্রে চরিত্ররা যেভাবে সেই জল খেয়ে তারা যেভাবে ছোটদের মতো, বাচ্চাদের মতো আচরণ করে, তাকে ঘিরে একটা চমৎকার কৌতুক রস তৈরি করা হয়েছে। অর্থাৎ মানুষের বয়স কমাতে গিয়ে একটা যে উল্টো বিভ্রাট তৈরি হতে পারে,
এই কাণ্ড কারখানাগুলো নিঃসন্দেহে হাসির বা কৌতুক রসের যোগান দেয়। কিন্তু আবারও যে কথা বলতে হয় যে এই হাসি বা কৌতুক রস নিয়ে নাটক লেখা বাদল সরকারের একমাত্র পরিচয় ছিল না। তাই এরপর তিনি এই পরিসর থেকে বেরিয়ে আসতে চেষ্টা করেন এবং বাংলায় যাকে অ্যাবসার্ড বা কিমিতিবাদী নাটক বলা যায়, সেই অ্যাবসার্ড নাটকের একটা ধারা বাদল সরকার কিন্তু তৈরি করে দিলেন। সেখানে আমরা পেলাম একে একে এবং ইন্দ্রজিৎ, পাগলা ঘোড়া, বাকি ইতিহাস, এই জাতীয় নাটকগুলো, যেখানে এবং ইন্দ্রজিতের মতো নাটকে আমরা দেখতে পাবো যে মানুষ প্রতিদিন সকালবেলা ঘুম থেকে ওঠে, অফিসে যায়, বাড়ি ফেরে, এই যে প্রতিদিনের একটা বাঁধা ধরা একঘেয়ে গতানুগতিক জীবন, এই জীবনের মধ্যে একটা মানুষের আইডেন্টিটি, একটা নিজস্ব পরিচয়, মানুষের বেঁচে থাকা অর্থাৎ টু লিভ এবং টু এক্সিস্ট অর্থাৎ এক্সিস্ট করা, অস্তিত্বশীল বাঁচা, এই বাঁচাটা যখন একঘেয়েমির মধ্যে গতানুগতিকতার মধ্যে ঘুরপাক খায় তখন মানুষের আর নিজস্ব পরিচয় থাকে না। এবং ইন্দ্রজিতের মধ্যে সেই আইডেন্টিটি ক্রাইসিসে ভোগা মানুষের কথা আছে। আবার আমরা যখন পাগলা ঘোড়া নাটক দেখব, সেখানে দেখা যাবে যে একটি নারী যার বয়স খুবই কম, তাকে দাহ করতে এসে কিছু চরিত্র তারা তাদের ব্যক্তিগত জীবনের প্রেমহীনতা, তাদের ব্যর্থতা, সব কিছু নিয়ে কথোপকথন বলে। সেখানে বারবার উঠে আসে মৃত্যু চেতনা, জীবন সম্পর্কে ব্যর্থতার বোধ। এই যে মৃত্যু চেতনা, জীবন সম্পর্কে ব্যর্থতার বোধ, এটাই কিন্তু পাশ্চাত্যে যাকে আমরা অ্যাবসার্ড নাটক বলি তার নাট্য দর্শন হচ্ছে এই শূন্যতার জায়গাটা, এই অস্তিত্বের সংকটের জায়গাটা, এই ব্যর্থতা এবং তার থেকে বাঁচার জন্য মৃত্যু চেতনার কথা। আমরা এই প্রসঙ্গে মনে পড়বে তাঁর বিখ্যাত বাকি ইতিহাস নাটকটির কথাও। এই নাটকও আমরা দেখতে পাবো যে একদিকে শরদিন্দু আর একদিকে বাসন্তী, তারা মধ্যবিত্ত শিক্ষিত একটি পরিবার, কলকাতা বাসিন্দা, তারা কেমন করে তাদের ছুটির দিনে একটি করে গল্প লেখে, যে গল্পের উৎস কাগজে বেরোনো একটি আত্মহত্যার ঘটনা, সীতানাথের মৃত্যু। এই মৃত্যুকে নিয়ে তারা তাদের মতো করে গল্প ফাঁদে, কিন্তু শেষ পর্যন্ত সেই গল্পকে নস্যাৎ করে দিয়ে সীতানাথের ভূত শরদিন্দুর মুখোমুখি হয়। তাদের কথোপকথন থেকে উঠে আসে যে এই জীবন বেঁচে থাকার উপযুক্ত নয়। আমাদের ইতিহাসটাই আসলে বিশ্বাসভঙ্গের ইতিহাস, কলঙ্কের ইতিহাস, হত্যার ইতিহাস, মানুষকে ঠকানোর ইতিহাস। এই ইতিহাসের প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকের কোনো মানুষেরই বেঁচে থাকার কোনো মানে হয় না। তাই সীতানাথ শরদিন্দুকে বলে যে তাকে প্রশ্নচিহ্ন ছুঁড়ে দেয়। আগে শরদিন্দু সীতানাথকে জিজ্ঞাসা করে, তুমি কেন মরলে সীতানাথ? সীতানাথ বলে, তুমি কেন মরনি শরদিন্দু? শরদিন্দু বলে, আমি বাঁচতে চাই, কিন্তু বাঁচাটাই তো জীবনের ধর্ম। তখন সীতানাথ বলে, অনেকেই বাঁচতে চায় না। অর্থাৎ সীতানাথ শরদিন্দুকে একটা প্রশ্ন চিহ্নের মুখোমুখি দাঁড় করিয়ে দেয় যে আসলে তুমি মনে করছো তুমি বেঁচে আছো, আসলে তুমি মরে গেছো। অর্থাৎ একঘেয়ে গতানুগতিক মানুষের জন্য কিছু করে বাঁচা, সেই বাঁচা যাকে এক্সিস্ট বলা হয়, অস্তিত্বশীল বাঁচা, মানব কল্যাণের সঙ্গে সম্পৃক্ত হয়ে বাঁচা, সেই বাঁচা থেকে বেরিয়ে আজকের শিক্ষিত মধ্যবিত্তরা শুধুই আত্মসর্বস্ব যে বাঁচার মধ্যে, একঘেয়েমি গতানুগতিকতার মধ্যে ঘুরপাক খাচ্ছে, এই বাঁচা কখনো প্রকৃত বাঁচা হতে পারে না। এই বাঁচার থেকে মৃত্যুই কাম্য। ফলে শেষ পর্যন্ত শরদিন্দু ও সীতানাথের মতো আত্মহত্যার পথ বেছে নিতে চায়। যদিও ঘটনাচক্রে আবার দেখা যায় যে সে জীবনের ডাকে তার চাকরির প্রমোশন, অধ্যাপক হওয়ার সূত্রে তার চাকরির প্রমোশনের যে ক্ষেত্রটা তার কাছে আবারও সেই খবরটা আসে, তখন সে আবার জীবনের হাতছানিতে বেঁচে থাকার যে পথ, সেই পথে ফিরে আসে, মৃত্যুর সিদ্ধান্তকে নাকচ করে দেয়। এ ধরনের গল্পগুলো আপাতভাবে একটা অর্থহীনতাকে তুলে ধরে, একটা মৃত্যু চেতনা, জীবন সম্পর্কে নেতিবাচকতাকে তুলে ধরে। কিন্তু বাদল সরকার শেষ পর্যন্ত এই সব কিছুকে ভেঙে ফেলে তিনি কিন্তু আমাদের যে ভারতীয় দর্শন, অর্থাৎ সব কিছুর পরেও বাঁচতে হবে, শুধুমাত্র বাঁচার জন্যও যদি বাঁচা হয় সেটাও খারাপ কোথায়, হয়তো একদিন আবার নতুন করে বাঁচতেও আমরা শিখতে পারি। শরদিন্দু যে জীবনের ডাকে, প্রমোশনের ডাকে আবার তার পূর্ব পরিচিত জীবনে ফিরে এলো, সীতানাথের মতো আত্মহত্যা করল না, এরপর থেকে শরদিন্দু কি শুধুই ওই জাবদা বাঁচাটুকুই বাঁচবে, নাকি
সীতানাথের কথাগুলো তার মাথার মধ্যে গাঁথা থাকবে। এবার কি সে একটু অস্তিত্বশীল বাঁচা, একটু কল্যাণকর চিন্তা চেতনা নিয়ে একটা সমাজবদ্ধ মানুষ হিসেবে দায়িত্বের সঙ্গে যে অস্তিত্বশীল বাঁচা, সেই বাঁচার পথে সে কি এবার পা বাড়াবে না? এই বাঁচাকে শুধুই জাপ্তা জীবনের দিকে, জাপ্তাভাবে বাঁচার জীবনের পথে পা বাড়ানো, নাকি এবার থেকে অস্তিত্বশীল বাঁচার পার্ট নিয়েই বাঁচতে চেষ্টা করবে শরদিন্দু? সেই প্রশ্নচিহ্নগুলো কিন্তু থাকে। ফলে অ্যাবসার্ড নাটকের আপাত একটা কলা কৌশল, একটা আপাত ভাবকে ছুঁয়েও শেষ পর্যন্ত ভাববস্তুর দিক থেকেই এই নাটকগুলো কিন্তু নিছক অ্যাবসার্ড নাটক না হয়ে, যাকে অস্তিবাদী নাটক বলে, জীবন সম্পর্কে প্রত্যয়ী হয়ে বাঁচা, সেই প্রত্যয়ের সুরগুলো কোথাও যেন এই নাটকগুলোর মধ্যে আছে। তাই তো পাগলা ঘোড়া নাটকে মেয়েটি এই যে পুরুষ মানুষগুলো তাকে পড়াতে এসেছে, যারা নিজেদের জীবনের প্রেম সম্পর্কে ব্যর্থতা বোধ থেকে মৃত্যুর পথ বেছে নিতে চাইছে, বেঁচে থাকা অপেক্ষায় মৃত্যু শ্রেয় বলে মনে করছে, অর্থাৎ জীবনটা একটা পাগলা ঘোড়ার মতো, যার কোনো ঠিকানা নেই, যা সব কিছুকে ওলট পালট করে দিয়ে চলে যায়। এত কিছু বলার পরেও সেই সমস্ত কথোপকথনকে নস্যাৎ করে দিয়ে যে মেয়েটি, যার জীবনের কোনো শখ পূর্ণ হয়নি অথচ সে মারা গেছে, তার আত্মা উঠে এসে বলতে পারে যে তবু আমি চাই পাগলা ঘোড়া আমার জীবনের উপর দিয়ে হেঁটে যাক, কারণ এত কিছুর পরেও ব্যর্থতা থাকলেও তবু সব কিছুকে পাওয়ার আনন্দটুকুও কম নয়। সেই পাওয়াটুকু তোমরা পেয়েছো, আজ যতই তোমাদের কাছে তার মূল্য অকিঞ্চিতকর হোক, তবু আমি এই পাগলা ঘোড়ার ছুটে চলার যে জীবন, সেই জীবনটাকে পেতে চাই। ব্যর্থতা আসুক, হতাশা আসুক, শূন্যতার বোধ শেষ পর্যন্ত যতই জাগুক, তবু আমি বাঁচার জন্যই বাঁচতে চাই। পাগলা ঘোড়ার দাবি আমি জীবনে পেতে চাই। এই যে কথাটুকু বলেন, তখন আমরা বুঝতে পারি জীবন যেমনই হোক তাকে গ্রহণ করতে হয়, সেই জীবনকেই ভালোবাসতে হয়। আমাদের বাদল সরকার আপাতভাবে অ্যাবসার্ড নাটকের ধরনটাকে গ্রহণ করেও সেই অস্তিত্বশীল বাঁচার ডাক তিনি তুলে ধরেছেন তার অ্যাবসার্ড নাটকগুলির মধ্যে। এরপর আমরা জানি যে বাদল সরকার এই নাটকগুলো প্রাথমিকভাবে, যেহেতু অ্যাবসার্ড ধরনের নাটক এবং যে ধরনের নাটক আমাদের বাংলায় প্রাথমিকভাবে ছিল না, তাই এই ধরনের নাটকের অভিনয় করার ব্যাপারে তখনকার দিনের নাট্য দলগুলি বা গ্রুপ থিয়েটারগুলি খুব একটা উৎসাহ দেখায়নি। তবে আমরা জানি যে এই ধরনের নাটকগুলো প্রকাশের দায়িত্বে বিশেষভাবে গুরুত্ব পেয়েছিল বহুরূপী নাট্য পত্রিকা, শম্ভু মিত্রদের পত্রিকা। শুধু তাই নয়, তার পাগলা ঘোড়া কিংবা বিশেষত তার যে বাকি ইতিহাস, এই নাটকগুলো কিন্তু শম্ভু মিত্র, তৃপ্তি মিত্র তাদের অভিনয়ে, তাদের পরিচালনায় বহুরূপী সাফল্যের সঙ্গে অভিনয় করে বাংলা থিয়েটার ও বাংলা নাটকের জগতে অ্যাবসার্ড ধরনের এই নতুন নাটকের অনুপ্রবেশের ছাড়পত্রটুকু করে দিয়েছিল। সে কথাও কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। এছাড়া বাদল সরকারের একেবারে শেষ জীবনে আমরা জানি তিনি শতাব্দী বলে একটি নাট্যদল তৈরি করেছিলেন এবং তারপর থেকেই প্রাথমিকভাবে সাগিনা মাহাতো, তারপরে স্পার্টাকুস, এই জাতীয় বা ভোমা এই জাতীয় নাটক, কিংবা লক্ষ্মী ছাড়ার পাঁচালী বা বীজের মতো একাঙ্ক নাটক, যে একাঙ্কে তিনি প্রাথমিকভাবে হাসির উপাদানকে খুঁজেছিলেন শনিবার বা সলিউশন এক্সে, সেই একাঙ্ক নাটকই যখন তিনি লিখছেন বীজ বলে, সেই বীজ নাটকে, কিংবা আমরা লক্ষ্মী ছাড়ার পাঁচালীর কথা বললাম, কিংবা এই জাতীয় আরও যে নাটকগুলো তিনি লিখছেন, স্পার্টাকুস, ভোমা, এই ধরনের নাটকের মধ্যে আমরা দেখতে পাবো যে, কিংবা নাট্যকারের সন্ধানে 3টি চরিত্র, এই ধরনের নাটক আমরা দেখতে পাবো যে বাদল সরকার প্রথাগত নাটকের যে বাঁধা মঞ্চ, সেই মঞ্চ ভাবনা থেকে সরে এসে চরিত্ররা শুধুমাত্র তাদের দেহ, তাদের অঙ্গভঙ্গি দিয়ে, তাদের মুখ, তাদের সংলাপকে ব্যবহার করে কেমন করে একটা বক্তব্যকে দর্শকের কাছে পৌঁছে দেওয়া যায়, প্রথাগত প্রসেনিয়াম থিয়েটারের সীমাকে ভেঙে দিয়ে কোনো রকম ব্যয়বহুল মঞ্চ উপকরণ ছাড়াও কেমন করে দর্শকদের কাছে পৌঁছে গিয়ে নাটককে অভিনয় করা যায়। এবং নাটকের দায় শুধুমাত্র দর্শক মনোরঞ্জন নয়, নাটকের দায় শোষিত বঞ্চিত অবস্থা থেকে মানুষকে বের করে নিয়ে এসে তাকে অত্যাচারের বিরুদ্ধে তাদেরকে সরব করা, জনসচেতনতা সৃষ্টি করা। বাদল সরকার এই নতুন ধারার, নতুন যে নাটকগুলোর কথা বললাম, এই নাটকের মধ্য দিয়ে সেই নতুন নাট্যধারার, নতুন নাট্যাভিনয়ের একটা পথ চলা শুরু করলেন, যাকে আমরা বললাম থার্ড থিয়েটার বা তৃতীয় ধারার থিয়েটার, যা আসলে আমাদের প্রথম ধারার থিয়েটার স্বরূপ যে লোকনাট্য, যেখানে দলগত অভিনয়ের সময় অভিনেতা ও যারা দর্শক তাদের মধ্যে সংযুক্তিকরণ বা একত্রীকরণের একটা চেষ্টা, এবং পরবর্তীকালে যাকে আমরা প্রসেনিয়ামের থিয়েটারের বাঁধা মঞ্চের অভিনয়
বলে জানি, পেশাদার থিয়েটার, তাকে আমরা দ্বিতীয় অভিনয় বা দ্বিতীয় ধারার থিয়েটার বলতে পারি, বা আমাদের দ্বিতীয় শ্রেণীর থিয়েটার বা মঞ্চাভিনয় বলতে পারি। এই লোকনাট্য আর দ্বিতীয় ধারার তথাকথিত আমাদের প্রসেনিয়াম বা পেশাদারি থিয়েটারের যে ধারা, এই দুই ধারাকে মিশিয়ে একটা সংশ্লেষ ঘটিয়ে তিনি তৃতীয় ধারার থিয়েটার তৈরি করলেন, যার মূল উদ্দেশ্যই হচ্ছে একটা দর্শন, যেখানে ব্যয়বহুল মঞ্চ উপকরণকে সরিয়ে রেখে নাটকের মধ্য দিয়ে দর্শকের কাছে পৌঁছানো, দর্শকদেরকে তাদের সমস্যা সম্পর্কে অবহিত করা, যার সূচনা হলো অঙ্গন মঞ্চে এবং যার চূড়ান্ত পরিণতি বলা যেতে পারে মুক্ত মঞ্চে দর্শকদের কাছে, এবং যাকে আমরা এক অর্থে পথনাটক বলি। সেই মুক্ত নাটক বা মুক্ত মঞ্চের অভিনয় অঙ্গন মঞ্চকে ছাড়িয়ে সেখানে পথনাটকের পর্যায়ে গিয়ে পৌঁছালো, যার চমৎকার অভিনয় স্বরূপ তাঁর কার্জন পার্কে স্পার্টাকুসের মতো নাটকের অভিনয়ের কথা আমাদের মনে পড়ে। শুধু তাই নয়, নানা রকম সরকার থেকে প্রশাসনের নানা বাধা বিপত্তির মাঝেও গ্রামে গঞ্জে গিয়ে ভূমা এই জাতীয় নাটক কিংবা মিছিলের মতো নাটকের অভিনয় বাদল সরকার যেভাবে করেছেন, তাতে বাংলা থিয়েটারকে এক নতুন ধারায় তিনি চালিত করেছিলেন। থিয়েটারের উদ্দেশ্য যে দর্শক মনোরঞ্জন নয়, থিয়েটারের মাধ্যমে মানুষের চেতনাকে পরিবর্তন করা যায়, শোষণ বঞ্চনার বিরুদ্ধে তাদেরকে প্রতিবাদী করে তোলা যায়। বাদল সরকার তাঁর মতো করে প্রসেনিয়াম থিয়েটারের বাইরে মুক্ত মঞ্চে, অঙ্গন মঞ্চে এই অভিনয়ের মধ্য দিয়ে পথনাটকের স্তরে নিয়ে গিয়ে তিনি তার মতো করে নাটককে সেইভাবে ব্যবহার করেছেন। উৎপল দত্ত তার মতো করে বাঁধা মঞ্চে একরকমভাবে করেছেন সেই কাজ, আর মুক্ত মঞ্চে পথনাটকের স্তরে গিয়ে উৎপল দত্তও তাই করেছেন, কিন্তু বাদল সরকার তার মতো করে একটা ঘরানা তৈরি করলেন, যাকে তৃতীয় ধারার থিয়েটার বলা যেতে পারে। আমরা পোল্যান্ডের গোটা ফুস্কের কথা জানি, কিংবা তার শিষ্য ইউজিন বাবরার কথা জানি, যাদের থিয়েটার বলতে আমরা পুয়ার থিয়েটার বা এনভায়রনমেন্টাল থিয়েটার বা থিয়েটার অফ দ্য রাউন্ড বলে জানি। সেই থিয়েটারের একটা নতুন পরীক্ষা নিরীক্ষা, অবশ্য পাশ্চাত্যে সেটা অনেকটাই হয়েছিল শুধুমাত্র দর্শক মনোরঞ্জনের জন্য একটা পরীক্ষা নিরীক্ষা হিসাবে, কিন্তু তাকে জনসচেতনতার বার্তা হিসাবে ব্যবহার করবার ক্ষেত্রে একেবারে নিজস্ব একটা আইডেন্টিটি তৈরি করেছেন আমাদের বাদল সরকার। বাদল সরকারের নাটক এবং নাট্যাভিনয়ের ইতিহাসটা পরস্পরের সঙ্গে অঙ্গাঙ্গী। নাটক তিনি লিখেছেন মঞ্চের দিকে তাকিয়ে, ফলে থিয়েটারের বাদল সরকারকে বাদ দিয়ে শুধুমাত্র নাটককার বাদল সরকারকে কখনোই আলোচনা করা যায় না। আমরা আমাদের এই সংক্ষিপ্ত আলোচনার পরিসরে অনেকটা সেই দিকটাকেই ধরবার চেষ্টা করেছি। পরবর্তী সময়ে আমরা বাদল সরকারকে নিয়ে আরও একটি পর্ব রাখবার চেষ্টা করব। আজকের আলোচনা এখানেই সমাপ্ত। সকলকে ধন্যবাদ জানাই।